ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের দিন আমরা টর্কের যে ইকুয়েশনটা লিখেছিলাম, আজকে সেখান থেকে শুরু করতে চাইছি। অর্থাৎ থ্রি ফেজ টর্কের যে ইকুয়েশন ছিল টি ইকুয়াল টু 3/ωs I2/R2/s। এখন এখানে এই I2টা কি? I2টা হচ্ছে রোটর কারেন্ট পার ফেজ, এবং সেটা কোন কন্ডিশনের কারেন্ট? যে লোড কন্ডিশনে আমাকে টর্কটা বার করতে দিয়েছে। অর্থাৎ আমি যদি ফুল লোড টর্ক বার করতে চাই তাহলে এই কারেন্টটা হচ্ছে ফুল লোড কারেন্ট। আবার যদি হাফ লোড কন্ডিশনে আমি টর্ক বার করতে চাই তাহলে এই কারেন্টটা হচ্ছে হাফ লোডের কারেন্ট। এবং একইভাবে স্লিপটাও কিন্তু লোডের উপর ভ্যারি করে। তোমরা জানো যে লোড চেঞ্জ করলে, হয়তো লোড বাড়াচ্ছ তুমি, তাহলে কিন্তু মেশিনের স্পিড ফল করবে, রোটরের স্পিড কিন্তু কমে যায়, তাহলে সেক্ষেত্রে স্লিপটা বাড়বে। আবার যদি লোড তুমি উইথড্র করো তাহলে সেক্ষেত্রে স্লিপটা কমে যাবে। তার মানে লোডের সঙ্গে স্লিপ ভ্যারি করছে। তাহলে এখানে যে এসটা লিখেছি আমরা, এটা কোন কন্ডিশনের এস? সেটা হচ্ছে যে কন্ডিশনে আমাকে টর্কটা বার করতে দিয়েছে, যে লোড কন্ডিশনে, সেই কন্ডিশনের যে করেসপন্ডিং স্লিপ সেটা হচ্ছে এস। তাহলে I2 এবং এস এই দুটোই হচ্ছে করেসপন্ডিং টু দ্য গিভেন লোড কন্ডিশন, করেসপন্ডিং টু দ্য গিভেন লোড কন্ডিশন। এখন I2 ভ্যালুটা কত? I2টা তোমরা জানো যে এটা রানিং কন্ডিশনের কারণ টর্কটা যেটা বার করতে চাইছি সেটা রানিং কন্ডিশনের টর্ক বার করতে চাইছি। তাহলে I2টাকে আমরা IR লিখতে পারি। IR মানে হচ্ছে রানিং কন্ডিশনের রোটর কারেন্ট, তাহলে সেটা হচ্ছে ER/ZR। ERটা হচ্ছে রোটর ইনডিউসড EMF পার ফেজ, আর ZRটা হচ্ছে রোটর ইম্পিডেন্স পার ফেজ। এখন ER সমান তোমরা জানো SE2, আর ZRটা হচ্ছে √R2² প্লাস SX2 হোল স্কয়ার। এখন এটাকে যদি তুমি উপর নিচে S দিয়ে ভাগ করে দাও তাহলে এটা হবে E2/√R2/S হোল স্কয়ার প্লাস X2²। আমরা এর আগের দিন যে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছিলাম সেটা কেমন ছিল? সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট সার্কিট। সেখানে এই ভোল্টেজটা ছিল E2, কারেন্টটা ছিল I2, এটা ছিল X2, আর এটা ছিল একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স R2/S। তাহলে এই সার্কিট থেকে যদি তুমি I2 বার করো তাহলে তো এইটাই বেরোবে। তার মানে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যে I2টা পাচ্ছ আর এমনি নরমালি রানিং কন্ডিশনের I2 যে ইকুয়েশন বসিয়ে তুমি যেটা পাচ্ছ দ্যাট ইজ সেম। তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে। কারণ এই ভ্যালুটাই যদি তুমি ওই ইকুয়েশনে গিয়ে বসাও, টর্কের ইকুয়েশনে, তাহলে তোমার টর্কের যে ইকুয়েশনটা আসবে সেইটা আমরা বার করতে চাইছি। অর্থাৎ I2 জায়গাতে আমরা এই ইকুয়েশনটা পুট করে টর্কের ইকুয়েশনটা কি আসছে সেটা দেখতে চাইছি। 3/ωs, এবার I2 স্কয়ার করছো, স্কয়ার মানে এই পুরোটারই স্কয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হবে E2² বাই ওই রুটটা থাকবে R2/S তার হোল স্কয়ার প্লাস X2² ইন্টু R2 আর একটা 1/S আছে। তাহলে 3E2² বাই ωs, যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, উপর নিচে ধরা যাক, একটু সিম্পলিফাই করলে এটা কি হতে পারে? a স্কয়ার দিয়ে যদি গুণ করি উপর নিচে, তাহলে a স্কয়ার R2 বাই এটা হচ্ছে R2² প্লাস SX2 হোল স্কয়ার ইন্টু 1/S। তাহলে এখানে একটা S কেটে যাবে, তাহলে 3E2² বাই ωs ইন্টু SR2 বাই R2² প্লাস SX2 হোল স্কয়ার। এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এইটাই হচ্ছে তোমার রানিং টর্কের ইকুয়েশন। এই ইকুয়েশনটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই ইকুয়েশনটা বসিয়ে অ্যাকচুয়ালি আমাদের নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে। এবং এই ইকুয়েশনে যদি তুমি s টাকে 1 বসাও
তাহলে যে টর্কটা তুমি পাবে সেটা স্টার্টিং কন্ডিশনের টর্ক। তাহলে স্টার্টিং টর্কের ইকুয়েশন এখান থেকেই তোমরা লিখতে পারো 3/3e2 বাই ওমেগা এস ইন্টু এস টা 1 বসিয়ে দাও, তাহলে r2 বাই r2 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। তাহলে দ্যাট ইজ দ্য স্টার্টিং টর্ক। এখন এই ওমেগা এসটা কি? ওমেগা এসটা হচ্ছে 2π/ns, যেখানে ns টা rps এ, এটা যদি rpm এ দেওয়া থাকে তাহলে এটাকে লিখতে হবে 2π/ns/60 when ns is given in rpm। তাহলে এইভাবে তুমি ওই ওমেগা এসটা বার করতে পারবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো কোনটা কনস্ট্যান্ট। এই যে 3/ωs এইটাই হচ্ছে কনস্ট্যান্ট, এবং বিভিন্ন মেশিনের বইয়ে যে ডেরিভেশন গুলো করা থাকে টর্কের ইকুয়েশনে, সেখানে দেখবে কে বলে একটা টার্ম লেখা থাকে, মানে এই 3/ωs এই টার্মটা না দিয়ে ওখানে একটা কনস্ট্যান্ট কে বসানো থাকে। এখন কে বসানো থাকলে তুমি তো আর টর্কের অ্যাবসলিউট ভ্যালু বার করতে পারবে না, কে টার ভ্যালু তো তুমি জানো না। সেই জন্য কে না বসিয়ে এইরকম টাইপের যে একদম এক্সাক্ট ভ্যালু কি হবে ওই কে, সেটা যদি তুমি বসাতে পারো তাহলে কিন্তু তুমি টর্কের এক্সাক্ট মানটা তুমি পাবে। সেই জন্য এই ডেরিভেশনটাই ফলো করাটা বেটার হবে। এখন এখানে লক্ষ্য করে দেখো এই যে E2টা হচ্ছে রোটর ইনডিউসড ভোল্টেজ পার ফেজ, সেটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু পার্টিকুলার একটা মোটরের জন্য। তোমরা জানো যে E2/E1 সমান মোটামুটি ভাবে আমরা লিখতে পারি N2/N1 যদি ওই ওয়াইন্ডিং ফ্যাক্টর গুলো সেম হয়, মানে ট্রান্সফরমারের ইকুয়েশনের মতো একটা ইকুয়েশন আমি লিখতে পারি। তাহলে এখান থেকে তুমি E2টা কি পাচ্ছ? E2টা পাচ্ছ E1 ইন্টু টার্নস রেশিও N2/N1। তার মানে U1 টা তো একটা পার্টিকুলার মোটরের জন্য কনস্ট্যান্ট, যে সাপ্লাই ভোল্টেজটা আমরা প্রোভাইড করি একটা মোটরে সেটার পার ফেজ ভ্যালু তো কনস্ট্যান্ট। তার মানে টোটাল E2টাই কনস্ট্যান্ট। তার মানে এই টোটাল জিনিসটা কি তুমি কনস্ট্যান্ট বলে মনে করতে পারো। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এখান থেকে আমি যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে যে এই টর্কটা ম্যাক্সিমাম হবে কোন কন্ডিশনে, অর্থাৎ একটা মোটরের কাছ থেকে আমরা কোন কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক পেতে পারি, সেই জায়গাটাতে আমি আসতে চাইছি। ম্যাক্সিমাম টর্ক পেতে গেলে তোমরা জানো যে টর্কের ইকুয়েশনে ভ্যারিয়েবল কোনটা কোনটা সেইটা আমাদের পরিষ্কার জানতে হবে। এই ইকুয়েশন যেটা লিখেছি আমরা, দেখো টর্কের ইকুয়েশন, সেখানে সবই কনস্ট্যান্ট। 3/ωs এটা কনস্ট্যান্ট, E2 স্কোয়ারটা কনস্ট্যান্ট, R2 X2 এগুলো সব কনস্ট্যান্ট। অনলি ভ্যারিয়েবল কোয়ান্টিটি হচ্ছে S, কারণ S টা লোডের উপর ভ্যারি করে, লোড চেঞ্জ হলে S চেঞ্জ হয়ে যায়, বাকি কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না। তার মানে আমরা যদি ওই টর্কের ইকুয়েশনটাকে DDS করি, মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য টর্ক উইথ রেসপেক্ট টু S, এবং সেটাকে সমান 0 করি, তাহলে এখান থেকে যে কন্ডিশনটা বেরিয়ে আসবে দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম টর্ক। তাহলে এটাকে DDS যদি করো তুমি, তাহলে কি পেতে পারো? সেখানে তুমি দেখো, তুমি মনে করো যে এই পার্টটা কনস্ট্যান্টটা বাইরে চলে গেল, তার মানে 3e2/ωs এটা বাইরে গেল। এবার এই উপরেরটাকে মনে করো U আর নিচেরটাকে মনে করো V, তাহলে V du মাইনাস U dV/v², এইটাই হবে ওর ইকুয়েশন। তার মানে প্রথমে V du মানে এই নিচেরটা V, তার মানে a²x2² এইটা অ্যাজ ইট ইজ থাকলো। এই পার্টটা তোমাকে ডেরিভেটিভ করতে হবে, এই পার্টটা ডেরিভেটিভ DDS যদি করো তাহলে শুধু R2 হবে মাইনাস, এবার U dV মানে উপরেরটা কনস্ট্যান্ট, নিচেরটা তুমি ডেরিভেটিভ করছো S এর রেসপেক্ট, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে। আর এই পার্ট থেকে তুমি কি পাবে? এই পার্ট থেকে তুমি পাবে, এটা তো অ্যাকচুয়ালি a²x2², x2² কনস্ট্যান্ট আর a²টা জন্য 2s পাবে, তার মানে 2s x2² হবে। আর নিচে কি থাকবে? নিচে এই টোটাল জিনিসটা হোল স্কোয়ার, তার মানে R2² প্লাস sx2 হোল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0। তাহলে এই পুরো জিনিসটা যদি আমি একটু মানে সিম্পলিফাই করি তাহলে কি হবে? সিম্পলিফাই করলে দেখো এটা 0-র ওদিকে চলে যাবে, এটাও তাই। তার মানে শুধু পড়ে থাকছে এই উপরের অংশটুকু। তার মানে সেখানে কি লিখতে পারি? R2 ইন্টু R2² প্লাস a² x2² মাইনাস, এখানে যদি একটা R2 নিই তাহলে এটা হচ্ছে 2a² x2² সমান 0।
এবার আর টুটা যদি ভাগ করে দিই দুদিক থেকে, তাহলে কি পাচ্ছি, আর টু স্কোয়ার সমান এ স্কোয়ার এক্স টু স্কোয়ার, তার মানে আর টু ইজ ইকুয়াল টু এস এক্স টু। দিস ইজ দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম টর্ক। তাহলে আর টু ইজ ইকুয়াল টু এস এক্স টু যখন হবে তখনই একমাত্র আমরা ম্যাক্সিমাম টর্কটা পাবো। তাহলে এখান থেকে এস এর যে ভ্যালু পাচ্ছ তুমি, এস এর ভ্যালুটা কত হচ্ছে, আর টু বাই এক্স টু। এই এসটাকে বলা হয় স্লিপ করেসপন্ডিং টু ম্যাক্সিমাম টর্ক, স্লিপ করেসপন্ডিং টু টি ম্যাক্স। অনেকে ভুল করে এটাকে লিখে ম্যাক্সিমাম স্লিপ, তা নয়, কিন্তু ম্যাক্সিমাম স্লিপ আলাদা জিনিস। স্লিপের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, যেটা স্টার্টিং কন্ডিশনে থাকে। সেই জন্য এটাকে কখনোই ম্যাক্সিমাম স্লিপ বলাটা ঠিক হবে না, বা এস ম্যাক্স বলা ঠিক হবে না। এটাকে বলতে হবে স্লিপ করেসপন্ডিং টু টি ম্যাক্স, মানে টি ম্যাক্স যখন হবে সেই অবস্থার স্লিপ, সেটা কিন্তু কখনোই ম্যাক্সিমাম স্লিপ নয়। তাহলে এই কন্ডিশনটা খুব ভালো করে মনে রাখবে। এখন প্রশ্ন হলো যেটা, যে এই যে বলছি আমি আর টু আর এক্স টু, এইটা অ্যাকচুয়ালি সমান হওয়ার এই অর্থটা কি? মানে একটা অরিজিনাল মেশিন যদি তুমি ধরো, সেখানে এক্স টুটা বড় না আর টুটা বড়? নর্মালি আমরা মেশিনের ওহমিক লসটাকে যদি কমাতে চাই, তাহলে মেশিনের আর টুটাকে আমরা ডেলিভারেটলি কম রাখি, মানে ভালো তার ইউজ করি, বেটার কন্ডাক্টর ইউজ করি, যার ফলে আর টুটা কিন্তু পরিমাণে অনেক কম হয় এক্স টুর তুলনায়। এবং স্লিপ রিং মেশিনে দেখেছো তোমরা যে বাইরে থেকে রেজিস্ট্যান্স লাগিয়ে আমরা স্টার্টিং টর্কটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, যেমন রেজিস্ট্যান্সের পরিমাণটা প্রথম থেকেই কম থাকে। এখন এক্স টুটা নর্মালি বেশি থাকে, কিন্তু তার সঙ্গে আবার যখন এসটাকে গুণ করছো তুমি, সেটাও কমে যাচ্ছে। এই কমে যখন দুটো সমান হয়ে যাচ্ছে, তখনই তুমি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টর্কটা পাবে। তাহলে এই কন্ডিশনটা খুব ভালো করে মাথায় রাখবে। এই কন্ডিশনটাকে তুমি নিয়ে গিয়ে যদি এখন ওই টি এর ইকুয়েশনে বসাও, তাহলে যে টর্কটা তুমি পাবে সেইটাই হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। মানে আমরা যদি ওই টি এর যে ইকুয়েশনটা পেয়েছিলাম, সেই ইকুয়েশনে যদি এখন আমরা এই টর্কটাকে, মানে এই কন্ডিশনটাকে পুট করি, তাহলে আমরা কি পেতে পারি? ধরো এই আর টু ইজ ইকুয়াল টু এস এক্স টু, এই কন্ডিশনটা পুট করো, তাহলে আমার অরিজিনাল টি এর ইকুয়েশনটা ছিল কেমন? টি এর ইকুয়েশন ছিল 3e2 স্কয়ার বাই ওমেগা এস ইন্টু এস আর টু বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু হোল স্কোয়ার, এইটা ছিল ইকুয়েশন। এখন এইখানে পুট আর টু ইজ ইকুয়াল টু এস এক্স টু, এইটা বসিয়ে দাও, মানে আর টুর জায়গাতে তুমি এস এক্স টু বসিয়ে দাও, তাহলে কি পাবে? যেটা পাবে সেটাই হচ্ছে টি ম্যাক্স, ম্যাক্সিমাম টর্ক। তাহলে ফার্স্ট পার্টটা অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট থাকবে, এবং এখানে এস আর টুর জায়গাতে তুমি বসাচ্ছ এস এক্স টু, আবার এখানেও তাই, এস এক্স টু হোল স্কোয়ার প্লাস এস এক্স টু হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে? 3/e2 স্কোয়ার ওমেগা এস, এখানে দেখো এ স্কোয়ার এক্স টু আর এখানে 2a স্কোয়ার এক্স টু স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে কি 1/2 এক্স টু। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? যে টি ম্যাক্স ভ্যারিজ অ্যাজ 1/2 এক্স টু, মানে এই পার্টটা তো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো, এই জায়গাটা একটু খেয়াল রাখো। প্রথম যেটা জানতে পারলে তুমি, যে টি ম্যাক্স এর এই যে ইকুয়েশনটা পেলে, এখানে দেখো কোথাও আর টু নেই কিন্তু, বা এই ইকুয়েশনে কোনো জায়গায় আর টু নেই। তার মানে কি, কোনো একটা ইন্ডাকশন মোটরে কতটা টর্ক ম্যাক্সিমাম তৈরি হবে, সেটা কিন্তু ওই রোটর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যে বাইরে থেকে রেজিস্ট্যান্স অ্যাড করছিলাম স্লিপ রিং মোটরে, সেটা কি কারণ? সেটা স্টার্টিং টর্কটাকে ইমপ্রুভ করার জন্য, কিন্তু কখনোই ম্যাক্সিমাম টর্ক পাওয়ার জন্য না। তাহলে ম্যাক্সিমাম টর্ক ডাজ নট ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ আর টু। তার মানে আমরা এই টোটাল যে ডেরিভেশনটা করলাম, এখান থেকে আমরা কিছু কনক্লুশনে পৌঁছতে পারলাম। এই কনক্লুশনগুলো আমাদের একটা একটা করে জানতে হবে। প্রথম কনক্লুশন যেটা, যে টি ম্যাক্স ডাজ নট ডিপেন্ড অন R2। R2টা আমি ছোট হাতে লিখছিলাম, তাই লেখো টি ম্যাক্স ডাজ নট ডিপেন্ড অন R2, মানে রোটর রেজিস্ট্যান্স পার ফেজ এর উপর ডিপেন্ড করে না। তাহলে কার উপর ডিপেন্ড করে? রোটর রিঅ্যাক্ট্যান্সের উপর ডিপেন্ড করে। তাহলে টি ম্যাক্স ডিপেন্ডস অন x2 and it inversely varies with, মানে x2 টা যদি বাড়ে তাহলে টি ম্যাক্স কমে যাবে, ম্যাক্সিমাম টর্ক তুমি কম পাবে। তাহলে x2 টাকে আমাকে কম রাখতে হবে যাতে বেশি টর্ক আমি পেতে পারি। ইনভার্সলি ভ্যারিজ উইথ
মানে শুধু ডিপেন্ডস বললে হবে না, কিরকম ভাবে ডিপেন্ডস, এটা ইনভার্সলি ভ্যারিজ উইথ x2, মানে রোটর রিঅ্যাকট্যান্স পার ফেজের সঙ্গে ম্যাক্সিমাম টর্কটা ইনভার্সলি ভ্যারি করে। অ্যাট দ্য সেম টাইম তুমি দেখো এখানে E2 স্কয়ার, তার মানে সাপ্লাই ভোল্টেজ যেটা E2 টা পেলে কি করে, তুমি E2 টা তো পেলে আসলে E2 সমান U1 ইনটু N2 বাই N1, তাহলে U1 যদি বাড়ে তাহলে অটোমেটিক্যালি E2 বাড়ে, তার মানে সাপ্লাইয়ের পার ফেজে যদি তুমি ভোল্টেজ বাড়াও, বেশি বেশি ভোল্টেজ সাপ্লাই দাও, তাহলে তোমার টর্ক বেশি পাবে, ম্যাক্সিমাম টর্ক বেড়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে Tmax indirectly depends proportional, depends না বলে আরো স্পেসিফিক হবে বলো, proportional to the square of the stator voltage, stator supply voltage পার ফেজ। আমরা ইচ্ছা করেই লিখলাম এটা, আমরা এটা রোটর ভোল্টেজ লিখতে পারতাম, কিন্তু রোটর ভোল্টেজটা আবার স্টেটর ভোল্টেজের উপর নির্ভরশীল, সেই জন্য সরাসরি স্টেটর ভোল্টেজটা আমরা লিখে দিলাম। তাহলে এইগুলো হচ্ছে প্রধান কনক্লুশন। এখন এখানে একটা প্রশ্ন আছে, এখানে আরেকটা জিনিস আছে যেটা যে টিম্যাক্সটা পাবে কোন কন্ডিশনে, টিম্যাক্সটা তো পেলে আসলে এই কন্ডিশন R2 = SX2, তার মানে S যে এসটা যেটা পেলে S সমান হচ্ছে R2/X2, তার মানে কোন স্লিপে Tmaxটা পাওয়া যাবে, পার্টিকুলার কোন ভ্যালু অফ দ্য স্লিপের জন্য ম্যাক্সিমাম টর্ক তুমি পাবে, সেটা কি R2 এর উপর নির্ভর করে না? নিশ্চয়ই করে, কারণ S এর ইকুয়েশনে R2 আছে, তার মানে কোন স্লিপে গিয়ে ম্যাক্সিমাম টর্কটা তুমি অ্যাচিভ করবে সেটা কিন্তু ডিপেন্ড করে R2 এর উপরে। তাহলে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, Tmax ডাজ নট ডিপেন্ড অন R2, Tmax এর ভ্যালু R2 এর উপর ডিপেন্ড করে না, সেটা এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে। কিন্তু Tmaxটা কোন স্লিপের জন্য অ্যাচিভ করা যাবে, বা at which slip the maximum torque will be obtained of the induction motor, that depends on R2। তার মানে আমাদের চতুর্থ যেটা কনক্লুশন হবে, the slip at which Tmax is obtained, ডিপেন্ডস অন R2। তাহলে এই চারটে কনক্লুশন কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট। এখন এখানে একটা জিনিস বইগুলোতে উল্লেখ করা থাকে না, আমি ছাত্ররা এই প্রশ্নটা কেউ করে, আমি সেটা একটু নিজেই তোমাদের বলতে চাইছি। সেটা হচ্ছে যে আমরা এখানে লক্ষ্য করে দেখো, এখানে R2 জায়গাতে আমরা SX2 বসালাম, আমরা যদি SX2 জায়গাতে R2 বসাতাম তাহলে কি হতো, তাহলে কেসটা কি হতো, তাহলে এখানে যদি SX2 জায়গায় তুমি R2 বসাও তাহলে কি হবে তুমি দেখো, তার মানে সেক্ষেত্রে এই ফার্স্ট পার্টটা তো কনস্ট্যান্টই থাকবে S, আমরা R2টাকে রেখে দিচ্ছি, R2 যেমন আছে থাকুক, এই SX2 জায়গাতে R2 বসাচ্ছি, তাহলে R2 স্কয়ার, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 3E2 স্কয়ার ওমেগা S ইনটু S, উপরে R2 আর নিচে 2R2 স্কয়ার, তার মানে এটা হবে 2R2, তার মানে ব্যাপারটা কি হলো 3/E2 স্কয়ার 2 ওমেগা S ইনটু 1/R2/S। তার মানে লক্ষ্য করে দেখো যে এই যে R2/S, তার মানে শুধুমাত্র R2 এর উপরে কিন্তু Tmax নির্ভর করছে না, এটা Tmax এর ভ্যালু, Tmax এর ভ্যালুটা শুধুমাত্র যে R2 এর উপর নির্ভর করছে এটা বললে ভুল হবে, সেখানে স্লিপও আছে, তার মানে R2/S এই রেশিওটার উপর নির্ভর করে। তার মানে আমরা যে এখানে লিখেছি এটা ঠিকই লিখেছি যে Tmax ডাজ নট ডিপেন্ড অন R2, এটা লেখা ঠিকই আছে, কেন না শুধু R2 লিখলে R2 তখনই লিখতে পারতে যদি শুধু R2 থাকতো, কিন্তু R2 এর সঙ্গে আবার স্লিপও আছে, এবং R2/S এই রেশিওটা কি লক্ষ্য করে দেখো, S সমান তুমি কি লিখেছিলে R2/X2, তার মানে আসলে যে এই R2/S লিখছো সেটা তো আসলে X2, তার মানে R2/S আর R2 এক জিনিস না। তাহলে শুধু আমার এই Tmax এর ইকুয়েশনে যদি শুধুমাত্র R2 থাকতো এখানে, তাহলে তুমি বলতে পারতে যে ওটা Tmax ভ্যারিজ উইথ R2 বা ইনভার্সলি ভ্যারিজ উইথ R2, যা হোক বলতে,
কিন্তু শুধুমাত্র R2 এখানে নেই, R2/S এই রেশিওটা রয়েছে। R2/S এই রেশিওটা আসলে R2 নয়, এটা আসলে X2। সেই জন্য ফাইনালি আমরা বলতে পারি যে R2 এর উপরে কিন্তু Tmax এর কোনো ভ্যারিয়েশন নেই। এই জায়গাটা কিন্তু বইয়ে অনেক সময় পরিষ্কার করা থাকে না, ছেলেদের মধ্যে এই জায়গাটা একটা ধোঁয়াশা থাকে যে আমরা R2 জায়গাতে SX2 লিখে চেঞ্জ করলাম ঠিক, কিন্তু SX2 জায়গাতে R2 লিখেও তো চেঞ্জ করতে পারতাম। করলে কি হবে সেটা আমি তোমাদের দেখালাম। তার মানে ইকুইভ্যালেন্ট সার্কিটে যে এই যে তুমি লিখছো X2 আর এখানে যে লিখছো R2/S, তার মানে এই X2 এবং R2/S এই দুটো যখন সমান হয়ে যাবে তখনই একমাত্র তুমি ম্যাক্সিমাম টর্কটা অ্যাচিভ করতে পারবে। তাহলে এই পুরো জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা, এবং একেবারে ইন্ডাকশন মোটরের হার্টে আমরা ঢুকে পড়েছি, একদম ভেতরের জায়গাটা। সেই জায়গাটা যদি ভালো করে পরিষ্কার হয় তোমার কাছে এই জায়গাটা, তাহলে কিন্তু এখান থেকে তুমি অনেক নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম এর পরের যে পার্টগুলো আছে, যেমন টর্ক স্লিপ কার্ভ ড্র করা, তারপরে রিলেটেড আরো যেসব নিউমেরিক্যাল প্রবলেম থেকে শুরু করে সার্কিট ডায়াগ্রাম বলো বা ইকুইভ্যালেন্ট সার্কিট বলো, সব জায়গাটাই তোমার কাছে পরিষ্কার হবে যদি এই জায়গাটা তোমার কাছে স্বচ্ছ হয়। সেই জন্য খুব ভালো করে এই জায়গাটা মনে রাখার চেষ্টা করো, দ্যাট ইজ ভেরি ভেরি ভাইটাল। এর পরের যে পার্টে আমরা যাবো, এর উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমাদের করতে হবে, কিন্তু বাড়িতে আমি তোমাদের বলবো যে বারবার এই জায়গাটা পড়ে রপ্ত করো, যাতে কোনো রকম অস্পষ্টতা না থাকে। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করো, কিন্তু এনিহাও এই জায়গাটা কিন্তু তোমাদের বুঝতেই হবে। এখন আমরা টর্কের উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের করে দেখাতে চাইছি। আমি প্রবলেমটা তোমাদের একটু পড়ে শোনাই। A 3-phase 4-pole 50 Hz induction motor has a star connected rotor. The rotor has a resistance of 0.2 ohm per phase and standstill leakage reactance of 2.4 ohm per phase. The induced EMF between slip rings at standstill is 120 volt, 120 volt. If the full load speed is 1440 rpm, calculate at full load. 1 number slip, 2 number rotor induced EMF per phase, 3 number rotor reactance per phase, 4 number rotor current, 5 number power factor, 6 number torque. Assume the slip rings are to be short circuited. তাহলে এই অঙ্কটা প্রথমে তোমরা তোমাদের খাতাতে একটু লিখে নাও, লিখে একে একে স্টেপ বাই স্টেপ এগুলোকে সলভ করার চেষ্টা করো। কি কি ডাটা দিয়েছে সেগুলো আগে দেখে নাও। এখানে নাম্বার অফ পোল বলে দিয়েছে 4টে, আর ফ্রিকোয়েন্সিটা বলা আছে 50 হার্টজ। ফ্রিকোয়েন্সি যদি বলা নাও থাকে তুমি 50 হার্টজ ধরে নেবে। তাহলে এখান থেকে তুমি এনএসটা বার করতে পারো, সিনক্রোনাস স্পিড 120f/p। তাহলে 120 ইন্টু 50/4 সমান 1500 rpm। এবং এখানে বলেছে স্লিপ মানে ফুল লোড কন্ডিশনে মেশিনের স্পিডটা হচ্ছে 1440 rpm। তাহলে এখান থেকে তুমি স্লিপটা বার করতে পারবে। ফুল লোড কন্ডিশনে স্লিপ কত? তাহলে স্লিপ অ্যাট ফুল লোড কন্ডিশন এটা হচ্ছে ns মাইনাস nr বাই ns, মানে 1500 মাইনাস 1440 বাই 1500, মানে 60/1500। এটা মোটামুটি 0.04 মতো দাঁড়াবে, 0.04। এরপরে দেখো বলেছে দ্য ইনডিউসড ইএমএফ বিটুইন স্লিপ রিংস অ্যাট স্ট্যান্ডস্টিল, মানে মেশিনটা যখন দাঁড়িয়ে আছে তখন দুটো স্লিপ রিং এর মাঝখানে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে 120 ভোল্ট। তাহলে এটা কি ভোল্টেজ? দুটো স্লিপ রিং এর মাঝে ভোল্টেজ, মানে এই ধরনের অঙ্ক তোমরা আগে করেছো। দুটো স্লিপ রিং এর মাঝে ভোল্টেজ মানে সেটা লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজটা 120 যদি হয় তাহলে পার ফেজে কত ভোল্টেজ আছে সেটা তুমি বার করতে পারবে। তাহলে আমরা এখানে লিখি ধরো E2 লাইন ইকুয়াল টু যদি 120 ভোল্ট হয় তাহলে E2 পার ফেজ এটা হবে 120/√3 এত ভোল্ট। এটা হবে 69.3
3 ভোল্ট। এই ভ্যালুগুলো তোমরা একটু ক্যালকুলেটরে চেক করবে। 69.3 ভোল্ট। এখন আমাদের যেটা বার করতে দিয়েছে, আমাদের এটা হয়ে গেছে, এটাও হয়ে, এইটা হয়নি, এটা বার করতে হবে। তাহলে E2 পার ফেজ, E2 পার ফেজটা তো আমাদের ফুল লোড কন্ডিশনে বার করতে হবে। এই যে বলেছে ক্যালকুলেট অ্যাট ফুল লোড, কিন্তু এটা যেটা বার করলাম এটা তো স্ট্যান্ড স্টিল কন্ডিশন। দিস ইজ অ্যাট স্ট্যান্ড স্টিল কন্ডিশন। দেখো 120 ভোল্টটা কোন কন্ডিশনে ছিল, লেখা আছে স্ট্যান্ড স্টিল কন্ডিশন। তাহলে আমাদের স্ট্যান্ড স্টিল কন্ডিশনে বার করলে চলবে না, আমাদের ফুল লোড কন্ডিশনে বার করতে হবে। তার মানে ফুল লোড মানে তখন রানিং কন্ডিশন। তাহলে সেই সময়ে যে ভোল্টেজটা হবে রোটর ইনডিউসড ইএমএফ, এইখানে E2 পার ফেজ লেখা আছে, E2 পার ফেজটা অ্যাকচুয়ালি রানিং কন্ডিশনের, এটা রানিং। তোমরা ভাষাতে লিখে নেবে এটা পরীক্ষা, মানে যখন খাতায় লিখবে তখন লিখবে রোটর ইনডিউসড ইএমএফ পার ফেজ, তাহলে পরিষ্কার হয়ে যাবে। E2 পার ফেজ লিখলে এটা ভুলিয়ে যেতে পারে। তাহলে রোটর ইনডিউসড ইএমএফ, রোটর ইনডিউসড ইএমএফ পার ফেজ অ্যাট ফুল লোড কন্ডিশন, এটা কত হবে? এটা হচ্ছে SE2, মানে এসটা তুমি অলরেডি বার করেছো 0.04 ইন্টু 69.3 ভোল্টস, এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2.77। তাহলে লক্ষ্য করে দেখো কতটা ভোল্টেজ কমে গেল। স্ট্যান্ড স্টিল কন্ডিশনে এতটা ভোল্টেজ ছিল, কিন্তু যেই তুমি রানিং কন্ডিশনে চলে গেলে তখন সঙ্গে সঙ্গে ভোল্টেজটা কতটা ড্রপ করে গেল। এরপরে তোমাকে বার করতে দিয়েছে X2। তুমি জানো যে যেহেতু রানিং কন্ডিশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, সুতরাং X2 ও চেঞ্জ হয় সেই অনুযায়ী। R2টা কিন্তু সেম থাকে। তাহলে X2টা কত হবে? X2টা তো দেওয়াই ছিল, এই যে দেখো এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশনের X2। তাহলে রানিং কন্ডিশনে এটাকে XR বলতে পারি। XR মানে হচ্ছে SX2, তার মানে 0.04 ইন্টু 2.4, তার মানে 0.096 ওহম পার ফেজ, এরকম হবে। তাহলে এখানে ইম্পিডেন্সটা কত হবে? ZR, ZR হবে √R R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার। তার মানে R2 স্কয়ারটা কত? R2টা কত? এই যে 0.2 তার হোল স্কয়ার প্লাস 0.096 তার হোল স্কয়ার, এত ওহম। সেটা হলো 0.222 ওহম। এবং এখান থেকে এই ZRটা যখনই বেরিয়ে গেল, এর আগে তোমার ER বেরিয়েছে, তাহলে তুমি এই দুটোকে ভাগ করে তুমি I2টা পেয়ে যাবে, মানে রানিং কন্ডিশনের যে কারেন্ট, সেই যেটাকে তুমি IRও বলতে পারো। এই যে I2, এই I2টা কিন্তু বেটার হচ্ছে যে এটা ভাষা করে লিখে নাও। এখানে লিখে নাও যে রোটর কারেন্ট ইন রানিং কন্ডিশন, তার মানে IR অ্যাকচুয়ালি। IRটা কত হলো? IR হচ্ছে ER বাই ZR। তাহলে ERটা তুমি পেয়েছো কত? 2 পয়েন্ট কত একটা পেয়েছিলে, 2.77 না কত? হ্যাঁ 2.77। আর ZRটা তুমি পেয়েছো 0.32 এত অ্যাম্পিয়ার। এটা মোটামুটি 12.49 অ্যাম্পিয়ার এরকম দাঁড়াবে। আর এখান থেকে তুমি তাহলে মানে এটাও হয়ে গেল। এবার 5 নম্বর cos θ2। cos θ2 তো খুবই সোজা, সেটা হচ্ছে R2 বাই, এটাও কিন্তু রানিং কন্ডিশনে, সবই কিন্তু সেই ফুল লোড কন্ডিশনে বার করতে হচ্ছে। তাহলে R2 বাই ZR, এবার R2টা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 0.222, মানে 0.9। এবং আমি তোমাদের বলেছি সবসময় এই ল্যাগ কথাটা লিখে দিতে হবে, যেহেতু এটা ইন্ডাকশন মোটর, পাওয়ার ফ্যাক্টর ইজ অলওয়েজ ল্যাগিং। আর টর্কটা ফাইনালি বার করতে হবে। তাহলে টর্কটা কি করে বার করবে? টর্কের যে ফর্মুলা একটু আগে শিখলাম, যে 3/2π ns/60 ইন্টু I2 স্কোয়ার R2 বাই S। এই I2টা রানিং কন্ডিশন, মানে এই যে কারেন্টটা বেরোলো সেই, তাহলে 3/2 ইন্টু 3.14, এটা পায়ের ভ্যালু। আর NS টা হচ্ছে 1500,
তাকে 60 দিয়ে ভাগ করবো, আর I2টা কত বেরিয়েছে 12.49 রানিং কন্ডিশনের কারেন্ট ইন্টু 0.2 হচ্ছে R2, আর এসটা হচ্ছে 0.04 এত নিউটন মিটার। এইটা ক্যালকুলেট করলে যেটা দেখাবে সেটা হচ্ছে মোটামুটি 14.9 নিউটন মিটার। এই ভ্যালুটা ক্যালকুলেশনটা একবার নিজেরা চেক করে নেবে ক্যালকুলেটর। তাহলে এই হলো ব্যাপার। তাহলে অঙ্কটা এমনিতে খুব কঠিন কিছু নয়, জাস্ট তুমি বুঝে যদি একটু করো এবং কোন কন্ডিশনে কি বার করতে দিয়েছে, ফর্মুলা কোনটা বসাবে, কোথায় কোনটা বসালে তোমার ঠিক হবে, এই জায়গাটা শুধু একটু দেখে নেবে, মাথা ঠান্ডা রেখে করবে। তাহলে এই অঙ্কগুলোতে এমন কোনো জটিলতা নেই, জাস্ট ফর্মুলা বসানো অঙ্ক হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এটুকুই থাক। যদি আজকের ক্লাসে কোনো অস্পষ্টতা থাকে আমাকে জিজ্ঞেস করবো। এর পরের দিন আমরা আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম করাবো এবং আস্তে আস্তে আমরা টর্ক স্লিপ কার্ভ যেটা সেই জায়গাতে আসার চেষ্টা করব, এবং তারপরে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে যাব। এবং আগের ক্লাসে আমি তোমাদের বলেছি যে তোমরা ট্রান্সফর্মারের, বিশেষ করে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের যে ইকুইভ্যালেন্ট সার্কিট এবং সেখানে রেফারিং এর রুলগুলো কি, সেই জায়গাগুলো একটু দেখে আসবে, যাতে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝতে তোমাদের সুবিধা হয়। তাহলে আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ।